আজকের গল্পটা নীলগঞ্জের একটা রাতের, কিন্তু এটা শুধু এক সাধারণ রাত নয়। এই এক রাতের গভীরে একজন বৃদ্ধ মানুষের ব্যক্তিগত অসহায়ত্ব আর একটা জাতির ঐতিহাসিক ট্র্যাজেডি কিভাবে মিলেমিশে এক হয়ে গিয়েছিল, চলুন আজ সেই গল্পটাতেই ডুব দেওয়া যাক। গল্পের একদম শুরুতেই এই লাইনটা আমাদের পরিচয় করিয়ে দেয় গল্পের মূল চরিত্র মীর আলীর সঙ্গে। তার জন্য এই কথাটা কিন্তু শুধু কথার কথা নয়, এটাই তার বাস্তবতা। গত ২ বছর ধরে তিনি চোখে কিছুই দেখতে পান না। তার পৃথিবীটা এখন আর দেখার নয়, তার পৃথিবীটা এখন শোনার। তো এই মীর আলীর বয়স প্রায় ৭০। একসময় হয়তো আবছা দেখতে পেতেন, কিন্তু এখন সবটাই অন্ধকার। তবে হ্যাঁ, তার কান দুটো সাংঘাতিক সজাগ, আর এই প্রখর শ্রবণ শক্তি তার কাছে বাইরের পৃথিবীর সব খবর নিয়ে আসে। এই কানই তার সঙ্গী, আবার এই কানই তার চিন্তার কারণ। চোখ দুটো তো গেছে, কিন্তু তার কান দুটো যেন আরও বেশি সজাগ হয়ে উঠেছে। কিন্তু সমস্যা হলো, এই সজাগ কানই তার জন্য মাঝে মাঝে কাল হয়ে দাঁড়ায়। যেমন নাতনির কান্নার মতো সাধারণ শব্দ তার মাথায় যন্ত্রণা তৈরি করে। তবে তার জীবনের সবচেয়ে বড় কষ্টটা অন্য জায়গায়, আর সেটা হলো মাঝরাতে বাইরে যাবার জন্য অন্যের উপর নির্ভর করা। আর এখান থেকেই কিন্তু গল্পের মূল টানাপোড়নটা শুরু হয়। রাতের বেলা মীর আলীর এই সাধারণ প্রয়োজনগুলোই তাকে পরিবারের কাছে এক ধরনের বোঝায় পরিণত করে। ভাবুন তো, এই নির্ভরতাটা তার নিজের জন্য যেমন লজ্জার, ঠিক তেমনি পরিবারের অন্যদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো মীর আলী তার ছেলে বদিকে ডাকেন, কিন্তু বদি, সে তো দোকান থেকে ৭ মাইল পথ হেঁটে বাড়ি ফিরে একেবারে ঘুমের অতলে। সারাদিনের খাটুনির পর সেই ক্লান্ত শরীরে মীর আলীর ডাক পৌঁছানোটা প্রায় অসম্ভব। তার ডাক যেন ঘুমের গভীরেই হারিয়ে যায়। এখানে পরিস্থিতিটা একবার ভাবুন। একদিকে মীর আলীর জরুরি প্রয়োজন আর তার ভেতরের লজ্জা, আর অন্যদিকে তার পুত্রবধূ অনুভার গলার স্বরে বিরক্তিটা একদম স্পষ্ট। যদিও অনুভার শেষমেশ শ্বশুরকে সাহায্য করতে আসে, কিন্তু তার গলার স্বর মীর আলীর ভেতরের লজ্জাটাকে যেন আরও বাড়িয়ে দেয়। তো বাইরে থেকে ফিরে তো এলেন, কিন্তু ঘুম আর আসে না। বিছানায় শুয়ে আছেন, আর তার সজাগ কান দুটো ঘরের আর বাইরের প্রত্যেকটা ছোট ছোট শব্দ ধরে ফেলছে। আর এই শব্দগুলোই তার মনে এক অজানা ভয় আর আশঙ্কা তৈরি করছে। দেখুন, এই শব্দগুলো কিভাবে তার মনে একের পর এক প্রশ্ন তৈরি করছে। ছেলে বদি খুক করে কাশছে, শরীর খারাপ করল নাকি? আবার হঠাৎ টিনের চালে একটা ঝটপট শব্দ, বানর এলো। খাটের নিচে হাঁসগুলো একসাথে ডেকে উঠল কেন? আর সবচেয়ে অস্বস্তির হল ছেলে আর ছেলের বউয়ের ফিসফিসানি। তাকে নিয়েই কিছু বলছে নাকি? এই শব্দগুলোই তার রাতের সঙ্গী, যা তাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয় না। কিন্তু রাতের নাটক এখানেই শেষ নয়, বরং সবচেয়ে কঠিন আর অপমানের মুহূর্তটা তো আসতেই বাকি ছিল। মীর আলীর আবার বাইরে যাওয়ার প্রয়োজন হয়, আর এবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এবার আর ছেলের বউ না, সরাসরি ছেলে বদি বিরক্ত হয়ে জেগে ওঠে। আর তার গলা দিয়ে যা বের হয় তা হল চরম বিরক্তি মেশানো একটা প্রশ্ন। এক রাইতে কয়বার বাইরে যাইবেন? রাগের মাথায় সে তার কাঁদতে থাকা মেয়ে পারিবানুকেও একটা চর বসিয়ে দেয়। বাবার প্রয়োজন মেটানোটা তার কাছে যে কি পরিমাণ ঝামেলা মনে হচ্ছে তা স্পষ্ট। আর ওই টর্চ খোঁজাখুঁজির মধ্যে যা হওয়ার কথা না তাই হয়ে যায়। যে লজ্জাটা তিনি এতক্ষণ এড়াতে চাইছিলেন, সেটাই ঘটে গেল। জীবনে যা কখনো হয়নি তাই হল। এই একটা ঘটনা তাকে শারীরিক এবং মানসিক দুইভাবেই যেন একদম ভেঙে চুরমার করে দিল। আর ছেলের প্রতিক্রিয়া, সেখানে কোনো সহানুভূতির লেশমাত্র নেই, বরং দুটো কঠিন নির্দেশ। এখন থেকে ঘরের ভেতরেই কাজ সারতে হবে, আর পানি খেতে হবে কম। এটা শুধু নির্দেশ ছিল না, এটা ছিল মীর আলীর আত্মসম্মানে একটা বিরাট আঘাত। তার নিজেকে বোঝা মনে করার অনুভূতিটা আরও পোক্ত হল। ঠিক যখন মনে হচ্ছে এই পারিবারিক অপমানই হয়তো রাতের সবচেয়ে খারাপ ঘটনা, ঠিক তখনই গল্পটা একটা অশুভ, অচেনা দিকে মোড় নেয়। পারিবারিক সংকটকে ছাপিয়ে এক অজানা, বাইরের শক্তি এসে হাজির হয়। এই একটা ছোট্ট বাক্য, কিন্তু এটাই গল্পের পুরো মেজাজটা বদলে দেয়। উঠোনে একা বসে আছেন বিধ্বস্ত মীর আলী, আর তখন তারা এলো। কারা? ৫০, প্রায় ৫০ জন সৈন্যের একটা দল। নিঃশব্দে চোরের মতো তারা গ্রামে ঢুকছে।
এই সংখ্যাটাই বলে দেয় সামনে একটা বড় বিপদ অপেক্ষা করছে। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? তাদের বুটের কোনো শব্দ নেই, একদম নিঃশব্দে এগিয়ে আসছে। হুট করে একটা 5 ব্যাটারির টর্চের তীব্র আলো এসে পড়ে মীর আলীর অন্ধ চোখে। তিনি কিছুই দেখেন না, শুধু অনুভব করেন একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। বিপদের একমাত্র সতর্ক বার্তাটা আসছিল বাড়ির কুকুরটার কাছ থেকে। সে তার সরে ঘেউ ঘেউ করে জানান দিচ্ছিল মীর আলী ভয় পেয়ে শেষবারের মতো ছেলেকে ডাকার চেষ্টা করেন, কিন্তু বদি ধমক দিয়ে তাকে থামিয়ে দেয়, আর তার একটু পরে কুকুরের ডাকটাও থেমে যায়। সব চুপ, পিনপতন নীরবতা। এতক্ষণ ধরে আমরা যা শুনছিলাম এক বৃদ্ধের ব্যক্তিগত কষ্ট, পরিবারের কাছে তার অসহায়ত্ব। এখন সেই পুরো গল্পটাই একটা অন্য মাত্রা পেতে চলেছে। এই রাতটা শুধু মীর আলীর জীবনের অপমানের রাত ছিল না, এটা ছিল আরও অনেক বড় কিছুর অংশ। স্বাভাবিকভাবেই এখন মনে অনেকগুলো প্রশ্ন আসছে, তাই না? কারা এই লোকগুলো? এই নীলগঞ্জ গ্রামটা আসলে কোথায়? আর সবচেয়ে জরুরি প্রশ্ন, এই ঘটনাটা ঘটছে কখন? আর এই প্রশ্নের উত্তরই পুরো গল্পটাকে এক ঝটকায় পাল্টে দেয়। জায়গাটা হলো নীলগঞ্জ গ্রাম, আর তারিখটা ছিল 1 মে 1971। একটা তারিখ যা মীর আলীর ব্যক্তিগত যন্ত্রণাকে একটা গোটা জাতির যন্ত্রণার সাথে জুড়ে দেয়। হ্যাঁ, 1971, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। নীলগঞ্জের ওই রাতের ঘটনাটা আসলে সেই ভয়াল গণহত্যারই একটা অংশ ছিল। যেটাকে মীর আলীর পরিবার একটা ব্যক্তিগত সংকট বলে মনে করছিল, সেটা আসলে ছিল এক ঐতিহাসিক ঝড়ের পূর্বাভাস মাত্র। আর গল্পটা শেষ হচ্ছে একটা হিমশীতল তথ্য দিয়ে। যে লোকটা ওই রাতে ঘাতক বাহিনীকে নেতৃত্ব দিচ্ছিল, সে কোনো অশুভ ছায়ামূর্তি নয়। তার একটা নাম ছিল মেজর এজাজ আহমেদ। তার একটা পরিচয় ছিল, সে ছিল কাকুল মিলিটারি একাডেমির কৃতি ক্যাডেট। এমনকি পেশাওয়ারের কাছে তার গ্রামের নামটাও জানা যায়। এই ছোট্ট একটা তথ্য পুরো ঘটনাটাকে আরও অনেক বেশি বাস্তব আর আরও অনেক বেশি ভয়ঙ্কর করে তোলে।